এরপর শিগগিরিয়ায় পৌঁছাবার পর আমরা যখন সাইট সিইংয়ের জন্য একটু ফ্রেশ হয়ে বেরোলাম, তখন বেরিয়ে রাস্তায় আমাদের প্রথমেই দেখা হলো হাতি বাবাজির সাথে। হাতি বাবাজির সাথে দেখা হয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে পৌঁছালাম জিপ সাফারি স্টার্টিং পয়েন্টে। সেখানে আমাদের জিপ সাফারি আর ভিলেজ ট্যুর দুটোর জন্য একসাথে আমাদের টাকা নিয়েছিল $130। আর তারপর আমরা শুরু করলাম আমাদের জিপ সাফারির যাত্রা। জিপ সাফারির শুরুতে প্রথমেই কিছু আমরা দেখতে পাইনি, কিন্তু তারপর আস্তে আস্তে প্রথম দেখা মেলে ময়ূরের। এখানেই প্রথমে বলে রাখি, এখানে অনেক ময়ূর দেখতে পাওয়া যায়। ফলে এখানে ফার্স্টে ময়ূরের দেখা পাই, তারপরে আবার আস্তে আস্তে এগিয়ে যাই বাদ বাকি আরও জঙ্গলের ভেতরের দিকে। এখানে শুধুমাত্র ময়ূর বা হাতি এই সমস্ত দেখার জন্য না, এখানকার যে সিনিক বিউটিটাও ছিল সেটা ছিল অসাধারণ। আকাশও পুরো মেঘলা ছিল না, তাতে ছিল সাদা মেঘ, কিছুটা কালো মেঘ, সমস্ত মিলিয়ে মিশিয়ে। আর চারদিকে ছিল ঘন সবুজের জঙ্গল। মানে সব মিলিয়ে যে একটা মনোরম পরিবেশ তৈরি করেছিল, সেটা হচ্ছে ভাষায় বর্ণনা করা যায় না। এইভাবে মাঝে মাঝে ময়ূরের দেখা মিলছিল। এইভাবে ময়ূরগুলোকে এখানে হচ্ছে খুব যত্ন সহকারে পূজা করে রাখা হয়। এখানে শুধুমাত্র পশু পাখির জন্যই না, এই জঙ্গল সাফারিটায় যেহেতু এটা শ্রীলঙ্কার পুরোনো দিনের আগ্নেয় পাথর থেকে তৈরি হওয়া এরিয়া, সেজন্য এখানে সমস্ত রকম আগ্নেয় পাথরের বিভিন্ন রকমের স্ট্রাকচারও দেখতে পাওয়া যায়। এখানে মাঝে দেখা পেয়েছিল যেখানে হাতিরা সবাই মিলে দল বেঁধে জল খেতে আসে। সাফারি একটা লাকের ব্যাপারের উপর ডিপেন্ড করে, কখন পশু পাখিরা বেরোবে তখন সেই টাইমে না পৌঁছলে আমরা তাদেরকে ঠিকভাবে আমরা দেখতে পাবো না। এইভাবে চলতে চলতে খানিকটা দূর যাওয়ার পর প্রথমে একটা দেখা মিলল পুরুষ হাতি। কারণ পুরুষ হাতি এটা আমাকে ড্রাইভার বললো, কারণ পুরুষ হাতিরা নাকি একা একা থাকতে ভালোবাসে। সেইভাবে তাও তিনি ছিলেন হচ্ছে আমাদের থেকে অনেক দূরে, তাও আমাদেরকে দেখে আরও সে ভেতরের দিকে সরে যাচ্ছিল। তারপর সেই পুরুষ হাতিকে দেখার পর তারপর আমরা যখন আরও খানিকটা জঙ্গলের ভেতর দিকে আরও গভীরে চলে গেলাম, তখন সেখানে একদল হাতির দেখা মিলল। চলুন তাদেরকে একবার দেখে নিই তারা কী করছিল। এরপর হাতিদের দর্শন সেরে তারপর আরও খানিকটা দূরে এগিয়ে গেলাম একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ভিউ পয়েন্টের পর তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আবার জিপ সাফারির জন্য। জিপ সাফারি শেষ করে সেখান থেকে ভিলেজ ট্যুর স্টার্ট করবার জন্য। বন্ধুরা, এটা হলো শিগগিরিয়া জিপ সাফারি করার পর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় এই ভিউটা দেখতে পাওয়ার জন্য অনেকটা হচ্ছে খাড়াই উঠতে হবে উপর থেকে নিচে। দেখলেই বুঝতে পারবেন, একদম পুরো স্ট্রেট খাড়াই, কোনো রকম স্লান্টিং ব্যাপার স্যাপারই নেই। চলুন এই দিকটা একবার দেখিয়ে দেওয়া যাক। দেখতে তো খুবই সুন্দর, পুরো চারদিকটা সবুজ হয়ে আছে আর পাহাড়, কিন্তু সমস্যা হলো হাইটটা অনেকটা বেশি। চলুন বাকি এরপর আবার আছে ভিলেজ ট্যুরে আবার গিয়ে দেখা হবে, কারণ এখন এখান থেকে নামাটা খুবই চাপের। ওঠার সময় তো উঠে গিয়েছিলাম, এখন আমি নামার জন্য পাথ খুঁজছি, কারণ এখানে যদি একবার পড়ি মানে হাঁটু ছড়া তো ছোটোখাটো ব্যাপার, রক্তারক্তিও হয়ে যেতে পারে, হাত পাও ভাঙতে পারে। পুরো স্ট্রেট খাড়াই, এত স্ট্রেট খাড়াই আগে আমি কখনো হাইক করিনি এভাবে। চলুন ওকে বাকিটা আশা করছি হয়ে যাবে। মেন জায়গাটা যখন হয়ে গেছে
চলুন দেখা হচ্ছে পরের সাইটে, বাই। সিংটা দেখেছিস, এর একা সিংই কাফি। এই ভিলেজ ট্যুরের কয়েকটা ভাগ আছে, 3টে ফেজ। ফার্স্ট ফেজে গরুর গাড়ি করে নিয়ে যাবে, সেকেন্ড ফেজে বোটে করে, আর থার্ড ফেজে গ্রামের ভেতর গিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমরা টুকটুক মানে যেটা আমাদের চলতি কথায় অটো করে আমরা ফিরে আসা। সেই জন্য আমরা প্রথমেই চেপেছিলাম এই গরুর গাড়িতে, গরুর গাড়ি করে গ্রামের রাস্তা দিয়ে গ্রামের ভেতরের দিকে যাচ্ছিলাম। Your name? What's your name? Ramin. Okay. And what's the name of the village? Duadu. Sorry? Duadu. Okay. আমরা এখন শিগগিরি রাফতা। ওকে, এখন আমরা শিগগিরিয়া ভিলেজ ট্যুর করছি। এখন তার ফার্স্ট ফেজ হচ্ছে গরুর গাড়ি করে যাওয়া। এখন আমরা গরুর গাড়ি করে যাচ্ছি, এরপর সেখানে গিয়ে কাঠের বোট, দেন ভিলেজের মধ্যে গিয়ে তাদের রান্না করা খাওয়া, তারপর ব্যাক করা। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শ্রীলঙ্কার গ্রামে ভ্রমণ, একদিকে ধান ক্ষেত, নারকোল গাছ, আর একটু পরে দেখতে পাওয়া যাবে ডান দিকে পাহাড়। আমার সবচেয়ে ভালো লেগেছে এই গরুর শিংটা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন শিংটা কি যেরকম মোটা পুরো সেরকম সোজা। এরকম শিং আমি আগে কখনো দেখিনি, অ্যান্টেনার মতো সোজা শিং। চলুন ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদিও আমিও গ্রামের, কিন্তু তাহলে ওই গরুর গাড়ি চাপার ব্যাপারটা আমার জীবনে প্রথমবার। এর আগে আমাদের গ্রামে তো আমি গরুর গাড়ি কখনো দেখিইনি, ওই কবিতাতেই পড়েছি, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই গরুর গাড়ির কাঠের চাকায় যেতে যেতে পুরো কোমর তো ব্যথা হয়ে গেছে। এর আগে যখন জঙ্গল সাফারিতে গিয়ে সেখানে একটা অফরোডিং, এখানে অন্য রকমের অফরোডিং। আজকে পুরো মানে একে তো সারা রাত্রি জার্নি করে আসা, তার উপর হচ্ছে এরকমভাবে জার্নি। আজকে পুরো ফুল হেকটিক ডে যাচ্ছে। চলুন দেখতে থাকুন। গরুর গাড়ি চেপে কেমন লাগছে? ভালো তো লাগছে, বাট কোমরের অবস্থা খুব খারাপ। মানে এতটা এক্সপেক্ট করিনি যে কোমরের অবস্থা এরকম হবে। গরুর গাড়ির ছাদটা দেখুন, গরুর গাড়ির ছাদটা হচ্ছে এখানে পেটের। ও মা, রাস্তাটা দেখা, দেখুন এই জায়গাটা দিয়ে গরুর গাড়ির চাকাটা যাবে। আমি তো পুরোপুরি হেলে যাব, শুভশ্রী থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের গরুর গাড়ি জার্নি শেষ হবে, তারপর আমাদের কি নৌকো বোট করে যাওয়া। চলুন দেখা যাক। পাশে আবার ধান ক্ষেত। ওকে, এবার হচ্ছে আমাদের বোট জার্নি হবে গরুর গাড়ি জার্নির পর। এখন আমরা হচ্ছে নদীর দিকে যাচ্ছি। ওয়াও, ওকে, এখানে আমাদের বোটে উঠতে হবে সামনে এগিয়ে গিয়ে, দেন বোটে করে দূরে একটা গ্রামে নিয়ে যাবে। এরকম বোটগুলো দেখতে হবে। চলুন দেখা যাক। এবার হচ্ছে আমরা বোটে উঠবো। এর আগে আমরা কাশ্মীরে শিকারা রাইডিং করেছিলাম। ওকে, এনজয়। আমাদের বোট জার্নি শুরু হলো। নামতে গিয়ে তো হালত খারাপ হয়ে গেছে শুভশ্রীর, কিছু করার নেই। এই বোটটা একটু অন্যরকম। আমরা কাশ্মীরে যেরকম বোট চেপেছিলাম সেটা পুরো ছিল আলাদা, এটা একটু অন্যরকম। এটা তবে একটু শেড থাকলে ভালো হতো, এটা পুরো ওপেন, বাট স্টিল
What's your name? Randu. রামদু। Yes. ওকে ওকে, রামদু হচ্ছে আমাদের এখন পাইলট করে নিয়ে যাবে। এই যে এখানে একজন ছাতা ধরে বসে আছে। এখন এদের এটা একটা ট্র্যাডিশন ওয়াইজ শালুক পাতা দিয়ে, মানে আমরা যেটাকে শালুক পাতা বলি, শালুক পাতা দিয়ে একটা হ্যাট টাইপের বানাবে। Ah, yeah. This one is for her. মেয়েদের জন্য ফুল, ছেলেদের জন্য ফুল থাকে। Yeah, thank you. Can you click one picture? এখানে নতুন নতুন অ্যাডভেঞ্চার এখন হবে। ইয়েস, বেশ ভালো। কেমন লাগছে? সত্যি এবারে গ্রামগুলোকেও যে মানে একটা ইকোনমিক্যাল আর্নিংয়ের জন্য একটা যে ইউজ করা যায়, এটা আমাদের ওদিকে তো এরকম কখনো কাউকে ভাবতে দেখিনি। বেশ সুন্দর। আমাদের মোটামুটি নৌকা বিহার এখানেই এবার সমাপ্ত হবে। এখানে কোথায় খেতেই তো, এখান থেকে হেঁটে, এখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে খাবো, দেন ফেরার সময় টুকটুক, শ্রীলঙ্কা স্পেশাল টুকটুক। সুন্দর বাড়ির সামনে বাঁধানো ঘাট, সেখান থেকে নৌকো থেকে নামবো, নেমে চলে যাবো লাঞ্চ করতে। চলুন আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। এখন ঘাটে নৌকো বাঁধছে, নৌকা বেঁধে আমরা যাব হচ্ছে এখানে গ্রামের বাড়িতে লাঞ্চ করতে। এখানে এসে একটা জিনিস দেখলাম, শ্রীলঙ্কায় কেউ আসুক বা না আসুক, ইউরোপিয়ানদের ভিড় খুব বেশি, মানে মারাত্মক রকমের। অন্য কোনো দেশে ফরেনার, মানে অন্য কোনো দেশের পর্যটকতা দেখতে পাওয়া যায়নি। ইউরোপিয়ান so many are there. Okay, here only. Okay, চলুন এখানে হচ্ছে আমরা লাঞ্চ করব। তো আমরা কি কি লাঞ্চ করি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আইভান, থ্যাংক ইউ। অলরেডি লাঞ্চের আয়োজন করেছে রাইস, ডাল, ম্যাঙ্গো চাটনি। ওকে, মাই ফেভারিট। ওকে, ঢেঁড়স, ভেন্ডি, কোকোনাট। Coconut and a type of aubergine. ওকে, ইয়েস। This is also aubergine. ওকে, This one is spicy. spicy. Yeah, in morning I have tasted and this Papadam and fried fish. fried fish. Okay, wow, মাছ ভাজা। শ্রীলঙ্কায় এসে মাছ ভাজা খাবো আমরা। ওকে, yeah, and I want to take that. দেখুন কত কিছু আয়োজন করে রেখেছে, পাশে আবার নারকলও রাখা আছে, জানি না নারকলটা দেবে কিনা। থ্যাংক ইউ। ওকে ওকে, এই প্লেটে আমরা খাবো। থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট ইউ গেভ টু হার, দেন
Oh, you will take. Self. Yeah, self. Okay, yeah. এই হলো আমাদের দুজনের লাঞ্চ। দেখুন, কেউ দেখলে বলবে আমরা বাড়ির বাইরে আছি, আবার বাইরের দেশে এসেছি। সব আমাদের দেশের মতোই। শেষ। এরপর দিস ইজ অন ম্যাঙ্গো। ওকে, ম্যাঙ্গো এন্ড ব্যানানা আফটার দ্য ফুড। ওকে, এই হচ্ছে পুরো হচ্ছে অ্যাটমসফিয়ার। মানে এখানে অ্যাকচুয়ালি 10-15টা ফ্যামিলি এখানে থাকে। তারা পুরো অর্গ্যানিক ওয়েতে যা যা ভেজিটেবলস বানায় সেই ভেজিটেবলস দিয়েই হচ্ছে এই পুরো আজকে অ্যারেঞ্জমেন্টটা করেছিল। এর বাইরে এখান থেকে বাইরে থেকে কোনো কিছুই আনে না এরা। যদি ঘুরিয়ে দেখে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেরকমভাবে জমি পাহারা দেওয়ার জন্য ওয়াচ টাওয়ার রাখে সেরকম। আতা গাছ। হ্যাঁ, গ্রাম দেখে মনে হবে না এটা ভারত না শ্রীলঙ্কা। মানুষগুলোর ব্যবহারও খুব সুন্দর, এত কিছু যে অ্যারেঞ্জমেন্ট করেছে হাসি মুখে। ওকে, আমাদের এখানে খাওয়া পাওয়া তো শেষ হলো। আজকের এই জিপ সাফারি আর ভিলেজ ট্যুর দুটো মিলিয়ে আমাদের পড়েছিল হচ্ছে $130। এবার হচ্ছে আমরা আবার নৌকো করে ওপারে যাব, দেন টুকটুকে করে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম জার্নি জিপ সাফারি সেখানে পৌঁছে যাব। চলুন, দেখা হচ্ছে নেক্সট সাইট। শুধু ভিলেজ ট্যুর করলে শুধু $50 লাগবে। আবার নেক্সট স্পট আমাদের সেখানে গিয়েই আবার দেখা হবে রাবণ রাজার দেশে। এখন আমরা নৌকো করে ওপার থেকে এবারে চলে এলাম। এবার টুকটুকে করে আমরা যাব আমাদের যেখানে গাড়ি দাঁড়ানো আছে সেখানে, সেখান থেকে তারপর চলে যাব সিগিরিয়া রক। এরপর আমরা ভিলেজ ট্যুর শেষ করে আমরা একটু বাড়ি চলে গেছিলাম। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে তারপর আবার চলে এসেছিলাম শিগগিরিয়ার লায়ন রকের উদ্দেশ্যে। মাঝে বাড়ি গেছিলাম কারণ এখানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ, ফলে সেই তাপে আমরা ঘুরতে পারছিলাম না, ফলে একটুখানি সাময়িক ঘন্টাখানেকের বিরতি নিয়ে তারপর আবার ফিরে এসেছিলাম শিগগিরিয়া লায়ন্স রকে। এই শিগগিরিয়া লায়ন রকে এক বিশাল বড় ইতিহাস আছে। যদি পুরাণের তত্ত্ব অনুযায়ী বলতে গেলে, রামায়ণ মহাভারতের কথা অনুযায়ী এখানে ছিল রাবণ রাজার রাজপ্রাসাদ, মানে রাবণ রাজা রাজত্ব চালাতো এখান থেকে। আর যদি ইতিহাসবিদদের মতে বলতে গেলে এখানে প্রথমে ছিল রাজা কাশ্যপের সাম্রাজ্য, তার পরবর্তীকালে এখানে বৌদ্ধরা এসে, বৌদ্ধ সন্ন্যাসীরা এসে এখানে হচ্ছে বসবাস করত। মহারাজা অশোকের পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সঙ্ঘমিত্রা যখন বুদ্ধ ধর্মের বার্তা নিয়ে যখন সিংহলে মানে শ্রীলঙ্কা এসেছিলেন, তখন এখানে এসেই তারা প্রথমে উঠেছিলেন। এরপর শিগগিরিয়া লায়ন রক সেরে আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। এইভাবেই শেষ হলো প্রথম দিনের ঘোরা। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।